এবং কাল ফিফা প্রীতি ম্যাচের স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আক্রমণ ভাগের দুর্নাম খোঁচাতে চায় ফরোয়ার্ডরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে গোল খরা কাটানোর লক্ষ্য। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। ভারতের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে আজ অনুশীলন করছে সাদা বলের ক্রিকেটাররা। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম। তাজিন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাজমুল হোসেন শান্ত একটা ছবি পোস্ট করেছেন। সেই ছবিটাতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের বিপক্ষে যে টেস্ট সিরিজটা বাংলাদেশ দল জিতেছে, ওই সিরিজের ট্রফিটা নিয়ে তিনি বেশ নিশ্চিন্তে স্বস্তিতে ঘুমিয়ে আছেন। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। আমরা 2022 ফুটবল ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম লিওনেল মেসি বিশ্বকাপ জেতার পর এরকম একটা ছবি পোস্ট করেছিলেন তিনি। এরপর কিছুদিন আগে বাংলাদেশ দল যে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলো, সেই সময় আমরা মিরাজুলেরও একটা ছবি দেখেছিলাম। ওইরকম এই ট্রফি জেতার পর একটা নিশ্চিন্ত মনে থাকা বা স্বস্তিতে থাকা, এটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের স্পোর্টস পার্সনরা এখন এটা বেশ ফলো করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা যায় এটা ট্রেন্ডিং। তো সেখানে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর জন্য আসলে তৃপ্তির জায়গাটা, প্রশান্তির জায়গাটা, স্বস্তির জায়গাটা আরও অনেক বেশি। কেননা এই সিরিজটার আগে আমি মোটামুটি নিশ্চিতভাবেই বলতে পারি বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, কোচ যারা আছেন, ক্রিকেট যারা আছেন, যারা ভক্ত আছেন, কেউই আসলে এক্সপেক্ট করেননি যে বাংলাদেশ দল পাকিস্তানে এইভাবে এত ডমিনেট করে জিতবে এবং সেখানে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে দিয়ে আসবে। এটা আসলে বাংলাদেশের কোনো ক্রিকেট সংশ্লিষ্টই আসলে সেইভাবে মনে করেননি, ধারণা করেননি। কিন্তু শেষ পর্যন্ত প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্টও তারা জিতলো এবং সেটাও জিতলো 2 ম্যাচের সিরিজ হোয়াইট ওয়াশ করে। এবং সেখানে সবগুলো ডিপার্টমেন্টে যদি আপনি খেয়াল করেন, বোলিং বলেন, বাংলাদেশের পেস বোলিং নিয়ে দীর্ঘ সময় কথা হতো, সেই পেস বোলিংয়ে ভালো করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, সেশন, ময়েস সবখানে আসলে ভালো করেছে। এরপর তারপরেও এই স্বস্তির জায়গাটা বা এই আনন্দটা খুব বেশি দিন বাংলাদেশের আসলে মানে এই স্বস্তিটা নিয়ে থাকার সুযোগ নেই। কারণ 15 দিন পরেই বাংলাদেশের আসলে আরও একটা সিরিজ শুরু হয়ে যাচ্ছে, সেটাও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ভারতের বিপক্ষে বাংলাদেশ ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলবে এবং এরপরে টি-20 সিরিজ রয়েছে। সেই টেস্ট সিরিজটি শুরু হবে 19 সেপ্টেম্বর এবং এরপরে 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টটি রয়েছে। এবং ওই সিরিজকে সামনে রেখে বিশেষ করে মানে শর্টার ফরম্যাটের যেই সিরিজটি রয়েছে, সেই সিরিজটির জন্য আজ মিরপুরে আমরা দেখেছি যে যারা হোয়াইট বল ক্রিকেটার আছেন তারা প্র্যাকটিস করেছেন। আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে এই ছিল বাংলাদেশ ক্রিকেট দলের সবশেষ খবর। ভারতের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে অনুশীলন করছেন ক্রিকেটাররা, সেই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান। এবারে অন্য প্রসঙ্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা তুলে ধরতে টিএসসিতে সংবাদ সম্মেলন করছেন সমন্বয়করা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়াটি ছিল, আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে মেনে নিয়েছিল। অর্থাৎ আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম। অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল, যে সবসময় তাকে আনচ্যালেঞ্জ, তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না, আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না। এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম। এবং এই মেনে নেওয়ার জায়গায় ইন্ধন হিসেবে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশনসগুলো রয়েছে, যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত না হতে হতে রাস্তায় বিভিন্ন যৌক্তিক দাবিতে নেমে আসছে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা এতদিন কোথায় ছিলেন? গত 16 বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেননি? কেন ফেসিবাদকে প্রশ্ন করতে পারেননি? কেন রাষ্ট্র, আপনি রাস্তায় দাঁড়াতেন যখন, তখন আপনাকে বলতে হতো যে আপনি রাস্তায় আপনাকে বলতে হতো আমি কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হতো না। কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন দাবিটি জানাতে পারতো না? আমাদের এই জায়গাটায় প্রশ্ন রাখতে হবে। আমাদের চিন্তা জগতে একটি প্রশ্ন আমাদের সবসময় রাখতে হবে। এই যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করা শিখেছি, সেটি ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এটা হচ্ছে একটা ডাইমেনশন। একটা বিষয় কি, এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়ার যে বিষয়টি, আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম হাসিনা, খুনি হাসিনা এবং যে মুজিববাদ
মুজিববাদ যে আমাদের সংবিধানে যেটা রিফ্লেকশন ঘটেছে, সংবিধানটা মূলত হচ্ছে, এখন আমরা দেখছি এটা নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক হচ্ছে, আলাপ হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং আমরা বুদ্ধিভিত্তিক মহলে সেটা নিয়ে বেশ চর্চা দেখছি। দেখেন, এই যে 72-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকে আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি, যেহেতু আমাদের এই 24-এর দায় আমাদের রয়েছে, 24 এর বিনিময় মূল্য, এই বিনিময় মূল্য আমাদের এখনো পর্যন্ত হাজারেরও অধিক শহীদ হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষাধিক আহত হয়েছে। কিভাবে? দেখেন, শুধুমাত্র যে আপনারা একটা প্রজন্মকে আপনারা মেন্টাল ট্রমার মধ্যে আপনারা ঠেলে দিয়েছেন। এই যে আপনাদের সামনে যারা রয়েছে, আপনারা তাদের ভাষা বুঝতে পারেননি। একটা প্রজন্ম, এই প্রজন্মের মেন্টাল ট্রমার এই দায়ভার যারা 71-কে পুঁজি করে, যারা মুজিববাদকে পুঁজি করে, যারা হাসিনাকে পুঁজি করে, শেখ মুজিবকে পুঁজি করে, যারা 24 পর্যন্ত এই ফেসিবাদকে টেনে নিয়ে এসছে, এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমার মধ্যে যে ফেলেছে, সেটির দায়ভার তাদেরকে নিতে হবে। এবং সেটির দায়ভার তারা যদি স্বীকার না করে, তাদের দোষ যদি স্বীকার না করে, তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে, সেই চিন্তাটি তাদের বুমেরাং হবে। কারণ ফেসিবাদকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, ফেসিবাদের যারা সুবিধা দিয়েছে বিভিন্ন ফর্মে, কারণ আওয়ামী লীগ প্রথমেই বলেছিল কোনো দল ছিল না, কিন্তু এর একটা ধর্ম ছিল। এই আওয়ামী লীগের ধর্মের অনেকগুলো জনরা ছিল। আওয়ামী লীগ কালচার ছিল, আওয়ামী লীগ মিডিয়া ছিল, আওয়ামী লীগ ইনস্টিটিউশন ছিল, আওয়ামী লীগ পোশাক ছিল, আওয়ামী লীগের খাবার দাবার ছিল। আপনি দেখবেন পাকিস্তানি মুরগি, আমরা দেখেছি যে এই যে দেখেন এটা বস্তুদের বিশাল একটা, আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম। আমরা ইলিশ বাণিজ্য চলেছে, ইলিশ দিয়ে রাজনীতি করা হয়েছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুলস, ইনস্ট্রুমেন্ট এই ফেসিজম যে মাথার মগজে যেভাবে ছেঁকে বসেছে, গেড়ে বসেছে, এইটার সমুৎপাদন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। আমাদেরকে কিভাবে ইউনাইটেড থাকতে হবে? দেখেন, যখন কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন হয়, কোনো কিছু ডিস্ট্রাকশনের সময় সবাই এক হয়ে যায়, কিন্তু কনস্ট্রাকশন যখন ঘটতে যায় তখন সেখানে বিভাজনের রাজনীতি সৃষ্টি করা হয়। যেমন আমরা দেখেছি, যখন 47-এ দেশটাকে ভাগ করার কথা ছিল, তখন আমরা দেখেছি সবাই এক হয়ে গিয়েছিল। 71 মুক্তিযুদ্ধ হয়েছিল, সবাই এক হয়ে গিয়েছিল। আবার 24-এ যখন খুনি ফেসিবাদকে আমরা পতন ঘটাতে চেয়েছিলাম, সবাই এক হয়ে গিয়েছিল। যখনই এখন আমরা বিনির্মাণের দিকে যাচ্ছি, পুনর্গঠনের দিকে যাচ্ছি, তখন আমরা দেখছি আবার বিভাজনের যে রাজনৈতিক যে টুল, সেটাকে আবার ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বুদ্ধিবৃত্তিক মহলে ফেসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনারা ফেল মারছেন অনেক আগে। এই ছাত্র নাগরিক যাদেরকে আপনারা সিজলেস টাইমের জন্য আপনারা মেন্টাল ট্রমার মধ্যে ফেলে দিয়েছেন, তাদের রাজনৈতিক চিন্তাধারার বিকশিত হওয়ার পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন, সেটির দায়ভার আপনাদেরকে নিতে হবে। সেটির দায়ভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার, পুনর্বাসন করার চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে এই ছাত্র নাগরিক যারা শহীদ হয়েছে, আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমরা সবাইকে, বিশেষ করে আমাদের প্রজন্ম যারা রয়েছে, ছাত্র নাগরিকের যে প্রজন্ম রয়েছে, আমি আপনাদেরকে কিছু চিন্তা দিতে চাই। এই যে আওয়ামী ধর্ম প্রতিষ্ঠিত করেছিল, বঙ্গবন্ধুকে নবী হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, পলিটিক্যাল নবী, পলিটিক্যাল কাল্ট, সেটিকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে। আমাদের নিজেদের মধ্যে প্রিন্সিপালস, আমরা ভবিষ্যতে বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব, যেখানে আর কখনোই কোনো ধরনের কোন রূপে আর ফেসিজম ফিরবে না, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে, যেখানে আমাকে কখনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, সুতরাং আমার দাবিকে মেনে নেব।
এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুস ক্রিয়েট করতে হবে, আমাদের প্রিন্সিপালস ক্রিয়েট করতে হবে, যে প্রিন্সিপালসের ভিত্তিতে, ভ্যালুসের ভিত্তিতে, যেখানে ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে সেটা লিগেসিকে মেনটেন করতে পারবো এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাকে আমরা নিশ্চিত করতে পারবো। সেই জায়গাতে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। মাথায় রাখতে হবে, গতকাল আমরা যেটি দেখেছি, যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসতেই বিশ্বাস করে না, বিভিন্নভাবে চেপে ধরতে চায়, গণমাধ্যমের উপর হামলা করে তারা যখন ক্ষমতায় যাবে, ক্ষমতার শান্তি পাবে, তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলো কিভাবে রক্ষা পাবে। আপনাদেরকে ভাবতে হবে, এটি গণমাধ্যমের দায়ভার। আমরা গণমাধ্যমকে দেখেছি গত 16 বছর কিভাবে আমরা দেখেছি গণমাধ্যম যখন প্রশ্ন করতো গণভবনে, প্রত্যেকটি প্রশ্নের একটি বিনিময় মূল্য থাকতো। হয়তো একটি প্রশ্ন দিয়ে তারা এটা দিয়ে হচ্ছে ইউনাইটেড নেশনকে ঘুরে যাবে, হয়তো পূর্বাচলে একটি প্লট পাবে, অথবা প্রধানমন্ত্রী সফর সঙ্গী হবে। অর্থাৎ তাদের প্রশ্নগুলো করা হতো এমনভাবে যে প্রশ্নের বিনিময় মূল্য তারা হচ্ছে এইভাবে পাবে, অথবা বঙ্গভবনে ঢুকার একটি পাস কার্ড পাবে, অথবা সচিবালয়ের একটি পাস কার্ড পেয়ে যাবে। আমি গণমাধ্যম সবাই না, কারণ সব গণমাধ্যমের যে ভূমিকাটি আমি বলছি, সচেতন করছি যে আপনাদের ভূমিকাটি অনেকের কোন জায়গায় ছিল। অর্থাৎ আপনাদের বিনিময় মূল্যের যদি প্রশ্ন এমন হয়, ইউনাইটেড নেশনসে যাওয়ার জন্য, সফর সঙ্গী হওয়ার জন্য, পূর্বাচলে পদ পাওয়ার জন্য, এডিটর্স গিল্ডের সদস্য হওয়ার জন্য, সংসদ ভবনের পাশ পাওয়ার জন্য, সচিবালয়ের পাশ পাওয়ার জন্য, তাহলে আপনারা জাতিকে যে মেন্টাল ট্রমার মধ্যে রাখবেন, সেটির দায়ভার কোনো কিছু সম্ভব না। সুতরাং গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা ক্ষমতাকে প্রশ্ন করতে শিখুন, আপনারা জনতার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করুন। সরকার যেটি শুনতে চায় সেটি খবর নয়, সেটি সরকার যেটি শুনতে চায় সেটি যদি বারবার প্রচার করা হয় সেটি হচ্ছে প্রেস রিলিজ। আর সরকার যেটি শুনতে চায় না সেটি যখন প্রকাশ করা হয়, ক্ষমতাকে যখন প্রশ্ন করা হয়, সেটি হচ্ছে সংবাদ। আমরা আহ্বান জানাই, আমরা স্বাগত জানাই, আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার এত শহীদের রক্তে ঘামে জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই ক্ষমতাকে প্রশ্ন করার যে স্বাধীনতাটি, সেটি আমরা গণমাধ্যমের মধ্য দিয়ে চর্চাটি দেখতে চাই। তাহলে আপনাদের গণমাধ্যমের যে একটি অংশ যে ঋণী করে দিয়ে গেছেন, তাদের যে কিছু গিল্ট রয়েছে, সেটি হচ্ছে দায়ভার কিছু ধরনের অংশ। আমাদের আগামীকালের কর্মসূচি সম্পর্কে যে সার্বিকভাবে পরবর্তী ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহ ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য, আলোচনা রাখার জন্য। হাসনাত আব্দুল্লাহ ভাই অনেক সুন্দরভাবে বলেছেন যে হচ্ছে আমরা যখন ডিস্ট্রাকশনে আসি তখন সবাই ঐক্যবদ্ধ হই, যখন আমরা কনস্ট্রাকশনের কথা বলি তখন সবাই বিভাজিত হই। আসলে আমরা বিভাজিত হই না, আমাদেরকে বিভাজিত করা হয় যাতে আমরা সুন্দরভাবে কনস্ট্রাকশনের কাজটা এগিয়ে দিতে না পারি। 1971 সালে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু 72 থেকে এই দেশের মানুষকে বিভাজিত করে এই দেশকে পিছিয়ে দেওয়া হয়। আবার 1990 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ গণঅভ্যুত্থানের সময় ঐক্যবদ্ধ হয়, 3 জোটের রূপরেখা দেওয়া হয়, কিন্তু 91 থেকে আবার এদেশের মানুষকে বিভাজিত করে দেওয়া হয়, যার ফলে এদেশের কোনো রিফরমেশন ঘটে নাই, এদেশের সংবিধানের কোনো রিফরমেশন হয় নাই, রাষ্ট্রের কোনো রিফরমেশন হয় নাই। এখন আমরা যাতে আমাদের এই সংস্কারটা নিশ্চিত করা হয়, যাতে আমাদেরকে আর বিভাজিত করা না যায়, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, আমাদের যারা এই রাজপথে লড়াই করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা নিয়ে কথা বলছিলেন সমন্বয়করা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরার পর নাজমুল হোসেন শান্তদের জন্য আয়োজন করা হবে সংবর্ধনা অনুষ্ঠানের। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্রীড়াঙ্গনে চলমান এমন সাফল্যকে জুলাই বিপ্লবের সুফল বলে দাবি করেন তিনি। আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।
আনুষ্ঠানিক বিবৃতি দেয়া সহজ হলেও টাইগার অধিনায়ককে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে কিছুটা বেগ পোহাতে হয় ডক্টর মুহাম্মদ ইউনুসের। একে তো ম্যাচ শেষের ব্যস্ততা, অন্যদিকে ক্রিকেটারদের সঙ্গে মোবাইল না থাকা। ডক্টর ইউনুসকে সেখান থেকে উদ্ধার করেন ক্রিকঅপসের ম্যানেজার শাহরিয়ার নাফিস। দেশে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে একটা দেশ গঠন সংস্কারের কথা হচ্ছে, এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ দলের এই অর্জন আমি বিশ্বাস করি বাংলাদেশের নাগরিকদের মধ্যে, বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের সমস্ত নাগরিকের মধ্যে একটা একতা তৈরি করার একটা শক্তি হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তার কথা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উল্লেখ করেন নাজমুল হোসেন শান্ত। দেশে ফেরার পর গোটা দলকে সংবর্ধনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। হ্যাঁ, আমাদের ডক্টর ইউনুস স্যার কল করেছিলেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে। ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরো টিমের সাথে। এদিকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। ক্রীড়াঙ্গনের ক্রমাগত সাফল্যকে জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের সুফল বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি দুর্নীতি ও রাজনীতি মুক্ত ক্রীড়াক্ষেত্রের জন্য সরকারের বর্তমান প্রচেষ্টার কথাও উল্লেখ করেছেন। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালসদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরও সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব। পাকিস্তানকে তাদের মাটিতেই হারানো দেশের ক্রিকেটের জন্য বিশাল অর্জন। এই সিরিজ জয় আভিজাত্যের ক্রিকেটে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্বাস বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। পুরো সিরিজে টাইগার পেস আক্রমণ নিয়েও প্রশংসা করেছেন তিনি। সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিসের মতে টেস্ট স্ট্যাটাসের পর বাংলার ক্রিকেটে এখন পর্যন্ত এটাই সেরা অর্জন। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা মানে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা হিস্ট্রি বলবো। এটা চোখের শান্তি আসলে যে লিটন তো ওয়ান অফ দ্য বেস্ট মানে টেকনিক্যালি কারেক্ট ব্যাটসম্যান বাংলাদেশের। আর মিরাজ যেভাবে থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেভাবে খেলেছে, সো আমি মনে করি যে লিটন আর মিরাজের ওই পারফরমেন্সটা মানে এই আমরা যে ম্যাচটা জিতেছি তাদের দুইজনকে মানে পুরোটা কৃতিত্ব তাদেরকে দিতে হবে। বাংলাদেশ মেন্স ক্রিকেট হিস্ট্রির এটাই সবচেয়ে বড় অর্জন। দেশ গঠন সংস্কারের কথা হচ্ছে, এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ দলের এই অর্জন আমি বিশ্বাস করি বাংলাদেশের নাগরিকদের মধ্যে, বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের সমস্ত নাগরিকের মধ্যে একটা একতা তৈরি করার একটা শক্তি হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। যেভাবে সম্মান করা হয় বা সমীহ করা হয় সেটার যে মাপ ছিল এতদিন, আমার মনে এই সিরিজ জেতার কারণে সেটা একটু উপরে উঠে গেছে। সো আমাদের আগের পারফরমেন্সগুলো কিন্তু আমাদেরকে সেই জায়গায় নিতে পারেনি, কিন্তু আজকের এই পারফরমেন্স ডেফিনেটলি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। কিন্তু নির্বাচন বলি, দল কিভাবে খেলবে, দলের ডিসিশন নেওয়ার যে ব্যাপার স্যাপারগুলো সেটা আমরা সম্পূর্ণ দলের উপরেই ছেড়ে দিয়েছি। কিন্তু সেখানে আমরা পিছন থেকে কোনো দোষী টেনে রাখার চেষ্টা করিনি। সেটা হয়তো দলকে কিছুটা সহজভাবে খেলার সুযোগ দিয়েছে, সেটা হয়তো দলকে সামনের দিকে তাকিয়ে খেলার সুযোগ দিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে, দল হয়তো অনেক ফ্রিলি খেলার সুযোগ পেয়েছে। এবার দেশের ফুটবলের খবর। ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বড় ভূমিকা রাখতে চান বাংলাদেশের ফরওয়ার্ডরা। দীর্ঘদিন ধরে গোল খরায় ভুগছেন তারা। ড্রাগনের দেশে চাপমুক্ত থেকে পারফর্ম করে সে শূন্যতা পূরণ করার লক্ষ্য তাদের। গোল কে করেছে সেটা মুখ্য নয়, দলের জয়ই বড় ফুটবলারদের কাছে। ভুটানের থিম্পুতে সকালে গরম তো বিকেলে তীব্র ঠান্ডা ও বৃষ্টি। কঠিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই চলছে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচের প্রস্তুতি। দীর্ঘ 3 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে লাল সবুজ। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে ফুটবলারদের। অনুশীলনে শ্বাসকষ্টে ভুগেছেন জামালরা, তবে সময়ের সঙ্গে সঙ্গে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে লাল সবুজ। দীর্ঘদিন পর খেলতে নেমে ফিটনেস ফিরে পাওয়া নিয়েও আছে দুশ্চিন্তা। এর উপর বড় সমস্যা ফরওয়ার্ডদের গোল না পাওয়া। এবছর খেলা 6 ম্যাচে গোলের দেখা পায়নি বাংলাদেশ। সবশেষ গেল বছর বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে প্রতিপক্ষের জালের দেখা পায় লাল সবুজ। তাই গোল খরা কাটানো বড় চ্যালেঞ্জ ফরওয়ার্ডদের সামনে। সেই কাজটা ঠিকভাবে পালন করে চাংলি মিথাঙে দলকে আনন্দে ভাসাতে চান মোরসালিন। ম্যাচ দুটা যেভাবে উইন হওয়া খুবই ইম্পর্টেন্ট। তো গোল যে করুক, আমি করি বা আরো ডিফেন্ডার করুক, মিডফিল্ডার করুক, উইঙ্গার করুক, আমাদের আলটিমেটলি আমাদের গোল দরকার। তো গোল করার জন্য যা যা করতে হয় কোচ যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা সবকিছু
বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তো আলটিমেটলি যেহেতু জিততে হবে, গোল করতে হবে, করাইতে হবে, তো ওইটা চাপ ওইভাবে না নিয়ে চাপ মুক্তভাবে যতটুকু করতে পারবো আশা করতেছি। যদি করতে পারি তাহলে হয়তো ভালো কিছু হবে। দেশের ক্রীড়াঙ্গনে বইছে স্বস্তির বাতাস। যুবাদের প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 সাব ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের পর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলা ওয়াশ। ফুটবলাররাও অনুপ্রাণিত এই জয় থেকে। চাপমুক্ত থেকে ভুটানকে হারানোই লক্ষ্য তাদের। আমরা আসছি এখানে জয়ের লক্ষ্য নিয়ে। সো আমি টিমকে হেল্প করতে চাই এবং পাশাপাশি এই নিজেকে উজাড় করে দিতে চাই এবং গোল করতে চাই। লাস্ট ইস্টারে যেমন আমাদের একটা দমের একটা যেমন সমস্যা হয়েছে, আজকে আমাদের সবার ভিতর এই সমস্যাটা হয় নাই। আশা করি যে যেহেতু আমাদের হাতে আরো একটা দিন সময় আছে, আমার মনে হয় যে কালকে যদি আমরা আরো ভালো করে প্র্যাকটিস করতে পারি ইনশাল্লাহ এই আমাদের ভিতরে কেটে যাবে। চাপমুক্ত থেকে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে চান ফাহিম মুরসালিনরা। পারভিন আক্তার, সময় সংবাদ। এবারে দেশের হকির খবর। পিটার গেরহার্ডকে পুঁজি করে হকি খেলোয়াড়দের মাধ্যমে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করেছিল ফেডারেশনের পলাতক কর্মকর্তারা। ক্রীড়া সংগঠক না হয়েও দলের ইউরোপ সফরের তালিকায় ছিল ইসমাইল হোসেন সম্রাটের মতো বিতর্কিত নাম। দেশের হকিকে কলঙ্কিত করেছেন মমিনুল হক সাইদ, কলঙ্কিত করেছেন সাধারণ সম্পাদকের চেয়ারে ইসমাইল হোসেন সম্রাটের মতো বিতর্কিত লোক বসিয়ে। শুধু তাই নয়, ক্রীড়াঙ্গনের কোনো কর্মকর্তা না হবার পরও সম্রাটকে অফিসিয়াল বানিয়ে টেকনিক্যাল ডিরেক্টর গেরহার্ড পিটারের প্রজেক্ট হকির ইউরোপ সফরের দলেও অন্তর্ভুক্ত করেছিলেন সাইদ। শুধু ইসমাইল হোসেন সম্রাট নয়, হকি দলের ইউরোপ সফরের এই তালিকায় নিজের নামও রেখেছিলেন মমিনুল হক সাইদ। একই সঙ্গে ছিল মাহবুব এহসান রানা আর মুন্নার নাম, যার পেছনে উদ্দেশ্য ছিল ভিসা করিয়ে দেশের পরিস্থিতি বুঝে সটকে পড়া। তাদের সেই দুরভিসন্ধি সফল না হলেও সরকার পরিবর্তনের পর সবাই দিয়েছে গা ঢাকা। মাঝখান দিয়ে ক্ষতি হলো দেশের হকির, কারণ বিতর্কিত লোক থাকায় বাতিল করা হয়েছে পিটার গেরহার্ডের প্রজেক্ট। অনৈতিক কার্যকলাপ হয়েছে এবং আপনার কোনো চুক্তি ছিল না, যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই মূলত এই ট্যুরটার একটা তৈরি করেছিল, প্রেক্ষাপট তৈরি করেছিল। সব কিছুতে আমরা এখন একটা স্বচ্ছতা চাচ্ছি। আগে এসব যেগুলো হয়েছে এগুলো কোনো নিয়মতন্ত্রের ভিতরে হয়নি। তো আমরা এটা থেকে আমরা ফোকাস করেছি যে আমরা এখন যা কিছুই করব একটা আপনার চুক্তি এবং যাতে সব কিছুতে একটা স্বচ্ছতা থাকে। পিটারের সঙ্গে হকি ফেডারেশন বিভিন্ন পরিকল্পনা করলেও টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নেই তার আনুষ্ঠানিক চুক্তি। তাকে অন্য পদে চাইলেও কোচ ছাড়া বাংলাদেশের সঙ্গে আর কাজ করতে আগ্রহী নন জার্মান প্রশিক্ষক। এর ফলে দেশের হকি ক্ষতিগ্রস্ত হলে বলে মনে করছেন ফেডারেশনের এই কর্মকর্তা। আমাদের একটা গোল্ডেন অপরচুনিটি ছিল এবং গেরহার্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে কাজ করে। আমরা চাচ্ছিলাম ও কাজ করুক, কিন্তু আমাদের যে ইউরোপিয়ান যে স্টাইল বা বাংলাদেশের যে এখন মানে পরিস্থিতি, আমরা আসলে এটা খাপ খাওয়াতে পারছি না। কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, যে কারণে আর কি এই সমস্যাটা তৈরি হয়েছে। এছাড়াও পরিবর্তন এসেছে যুব হকি দলের কোচিং প্যানেলে। তবে ওমানের মাস্কটের এই আসরে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করছে ফেডারেশন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার ইংল্যান্ডের সাদা বলের দায়িত্ব পেলেন ব্রেন্ডন ম্যাককালাম। 3 ফরম্যাটে ইংল্যান্ডের কোচ এখন কিউই এই তারকা। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। সাবেক কিউই তারকা তাদের সঙ্গে নতুন করে 3 বছরের চুক্তি করেছে ইংল্যান্ড। আগামী নভেম্বরে ক্যারিবিয়ান সফরেও এই দায়িত্ব পালন করবেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব শুরু করবেন আগামী বছরের জানুয়ারিতে ভারত সফর দিয়ে। নতুন দায়িত্ব পাওয়ার পর টেস্টের মতো ইংল্যান্ডের অন্যান্য ফরম্যাটেও সাফল্য আনার ব্যাপারে আত্মবিশ্বাসী ম্যাককালাম। এর আগে টেস্টের দায়িত্ব নেওয়ার পর নতুন ঘরানার টেস্ট খেলে দারুণ সব সাফল্য পায় ইংল্যান্ড। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাল ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আক্রমণ ভাগের দুর্নাম ঘোচাতে চায় ফরওয়ার্ডরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে গোল খরা কাটানোর লক্ষ্য। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।